জুলাই গণহত্যার বিচারে ব্যাঘাত ঘটালে কঠোর শাস্তি, হুঁশিয়ারি ট্রাইব্যুনালের। লাশ পোড়ানো মামলায় অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট। দেশে স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে সরকার, মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা। জনগণের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি। নির্বাচন বানচালের হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি মনে করছে বিএনপি। মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি। এবং সরকারের আশ্বাসে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের আন্দোলন স্থগিত। বাস্তবায়নে ১ মাস সময় বেঁধে দিলেন শিক্ষকরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। জুলাই গণহত্যার বিচারে কেউ ব্যাঘাত ঘটালে শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বুধবার আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় শুনানি শেষে ২১ আগস্ট অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেছেন আদালত। এদিকে চানখারপুলে হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। একজন সাক্ষী জানিয়েছেন, গুলিবর্ষণের সময় এক পুলিশকে তিনি হিন্দিতে কথা বলতে শুনেছেন। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। প্রবল ছাত্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ঠিক সেদিন ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে ৫ জন নিহত ও ১ জন গুরুতর আহত হন। পরে হতাহতদের পুলিশ ভ্যানে তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এর আগের দিন আরেকজনকে গুলি করে হত্যা করে পুলিশ। এই ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে মামলা করা হয়। সেই মামলার আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ২১ আগস্ট জানা যাবে ১৬ আসামির বিচার হবে কিনা। ২১ আগস্ট ২০২৫ তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। এমডি আরাফাত হোসেন নিরস্ত্র একজন, সো উনি এই মামলায় অব্যাহতি পাওয়ার 100% অধিকার আছে। ফরমাল চার্জে বলা হয়েছে যে ঘটনার সময় আরাফাত উদ্দিন উপস্থিত ছিল। এছাড়া আরাফাত উদ্দিনের বিরুদ্ধে আর যে এলিগেশন, কোনো এলিগেশনে আরাফাত উদ্দিনের বিপক্ষে আসে না। শুনানিতে জুলাই গণহত্যার বিচার বিলম্বিত চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন ট্রাইব্যুনাল ২। ওই উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই। এরকম কিছু আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এই ধরনের কোনো সুযোগ দিবেন না। এদিকে রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলায় ৩ দিন সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাক্ষ্য দিয়েছেন ৬ জন। বুধবার সাক্ষ্য দিতে এসে এক সাক্ষী দাবি করেন, গুলিবর্ষণকারী একজন পুলিশ সেদিন হিন্দিতে কথা বলছিলেন। যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন, এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন, না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন, এবং এটা উনি বলেছেন যে না এটা হিন্দিভাষী নয়, এটা আমরাও বাঙালিরাও ব্যবহার করে। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২০ আগস্ট। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে ইউনিভার্সিটি কেবাসাং মালয়েশিয়ার বিশেষ সমাবর্তনে একথা জানান তিনি। সমাবর্তনে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া। বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ইউনূস। বলেন, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টে তরুণদের নেতৃত্বে সংগঠিত অভ্যুত্থান ভবিষ্যৎ আশার নতুন অর্থ তৈরি করেছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে তার সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। The youth-led uprising in July and August 2024, just about a year back, has given me new meaning to our national identity and hopes for the future. Our government is focused on ensuring peace and stability. We are committed to
strengthening democracy, and giving power back to the rightful owners, the people of the country. পৃথিবীকে বদলে দেওয়ার জন্য প্রয়োজন প্রকৃত নেতার, প্রয়োজন সমস্যা সমাধানকারীর, এমন মন্তব্যও করেন প্রধান উপদেষ্টা। The world doesn't need more followers. It needs leaders. It needs problem solvers. এ সময় শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, সাহসী চিন্তা করতে এবং সে অনুযায়ী কাজ করতে পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। Dream big, think boldly, and imagine the biggest thing you want to achieve for yourself. মুদাসসির আলী, মোহনা সংবাদ। একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যান্সারে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, ধমক দিয়ে নির্বাচনের অভিযাত্রা বন্ধ করা যাবে না। কোনো একক গোষ্ঠীর এই আন্দোলন নয়, কাজেই কেউ কোনো অবস্থাতেই ধমক দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখবেন। ইতিহাস শিক্ষা দেয়, যারা ৭৩-এও ছিলেন তারাও যেমন দাবিয়ে রাখতে পারেন নাই, আর বিগত স্বৈরাচার অনেক গুম, অনেক শহীদ, অনেক পঙ্গুত্ব বরণ করিয়েছেন, তারপরও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের আরেক জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। এমন আইন প্রণয়ন করা হোক, এমন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক যে কেউ যাতে হাতে আইন তুলে নিতে সাহস না করে, কেউ যাতে সংঘবদ্ধ হয়ে সে যদি অপরাধীও হয় তাকে তো হত্যা করে, বেআইনিভাবে হত্যা করার কোনো অধিকার নেই। কেন একটা উস্কানিমূলক কথার উপর সাই দিয়ে অনেক লোক এসে একজন মানুষকে হত্যা করে চলে যাবে? এই ঘটনা হতে পারে না। এটা তো সভ্য সমাজের নমুনা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কঠোর ব্যবস্থা করতে হবে। এই সময় 15 আগস্টে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তিনি জানান, কেক না কেটে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলের অফিস ও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। অনাড়ম্বর এই অনুষ্ঠান, কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না। শুধু তার দীর্ঘ জীবন কামনা করে এবং তার আশু সুস্থতা কামনা করে, তার রোগ মুক্তি কামনা করে আমাদের দোয়া এবং মিলাদ মাহফিল। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4A দুদকের করা এই মামলায় বুধবার সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে 11 আগস্ট প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে অপর 3 মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দুদকের 6 মামলায় মোট আসামি শেখ হাসিনা সহ 23 জন। আগামী নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট থাকবে। এজন্য রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবে না বলেও জানান উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ডিসেম্বর থেকে এনবিআর থাকবে না। অধ্যাদেশ অনুযায়ী 2টি বিভাগের মাধ্যমে কাজ শুরু হবে। কালো টাকা যেটা আমরা কালো টাকা 2টা জিনিস হলো, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে, যে কালো টাকা যাতে এখন রাজনৈতিক জিনিস, আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু
ডিফিকাল্ট। কিন্তু এটা লাগবে যদি আমরা সঠিক এসে চাই। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণে সরকারের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। তবে এসব দাবি সহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে 1 মাসের সময় বেঁধে দেয় সংগঠনটি। জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন, 14 সেপ্টেম্বরের মধ্যে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে কর্মবিরতি সহ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে 2018 সালে 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতা চালু করে সরকার। তখন জাতীয়করণের প্রতিশ্রুতিও দেওয়া হয়, যদিও তা বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের পর আবারও আন্দোলনের নামে এমপিওভুক্ত শিক্ষকরা টানা 22 দিনের আন্দোলনের পরে 25% উৎসব ভাতা বাড়ানো এবং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কার্যকরের ঘোষণা দেয় সরকার। তবে বাজেটে বরাদ্দ দেয়া হলেও প্রজ্ঞাপন জারি না করায় আবারও রাস্তায় নামেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা। দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার হয়েছেন বলে জানান তারা। আমাদের শিক্ষক আমরা নিপীড়িত, নির্যাতিত, আমরা বিশাল এক বৈষম্যের শিকার। একই দেশে একই শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটি টিচারের, সকল টিচারের দেশব্যাপী যে দূর থেকে আসা, বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকদের একটাই মাত্র দাবি, প্রাণের দাবি, আমাদের শিক্ষাকে জাতীয়করণ করা চাই। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে এবং আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ও শান্তি বিনোদন এবং উৎসব ভাতা এগুলো দিতে হবে। জাতীয়করণ সহ শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দেওয়ার দাবি এমপিওভুক্ত শিক্ষকদের। এ নিয়ে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনায় বসেন 12 সদস্যের প্রতিনিধি দল। জাতীয়করণ তো আছেই, এর সঙ্গে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব তাদের। আমরা বাড়ি ভাড়া পাচ্ছি 1000 টাকা, চিকিৎসা ভাতা পাচ্ছি 500 টাকা, আমাদের নেই পেনশন সুবিধা, আমাদের নেই শান্তি বিনোদনের সুবিধা, আমাদের নেই আমাদের সন্তানের শিক্ষা ভাতা। আমরা এমন একটা পর্যায়ে এসে পড়েছি যে পেটে ক্ষুধা, কাঁধে বোঝা। সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমাদের যত প্রকার বৈষম্য আছে সব কিছু দূর করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হোক। পরে প্রেস ক্লাবের সামনে এক ব্রিফিংয়ে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি বলেন, মন্ত্রণালয়ের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস মিলেছে, তবে 14 সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পূর্ণ কর্মবিরতি সহ প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। বুধবার সকাল 10টা থেকে প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেন শিক্ষকরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও কিছু ক্ষেত্রে উদ্বেগ রয়ে গেছে। তবে পূর্ববর্তী সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির ক্ষেত্রে দায়মুক্তি ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। দেশের শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, তবে উদ্বেগ রয়ে গেছে কিছু বিষয়। 2024 সালে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। এতে হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সাবেক সরকারের সদস্যদের গ্রেপ্তার করে। এছাড়া পূর্ববর্তী সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির ক্ষেত্রে ব্যাপক দায়মুক্তির অভিযোগ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রলীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায় বলেও যুক্তরাষ্ট্রের এর প্রতিবেদনে বলা হয়। গত জুলাই মাসে টানা কয়েক সপ্তাহের ব্যাপক ছাত্র আন্দোলন এবং পুলিশ ও আওয়ামী লীগের যুব সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষের নিহত হওয়ার পর 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে রাষ্ট্রপতি। পূর্ববর্তী সরকারের সময় যেসব বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায় তার মধ্যে আছে বেআইনি বা ইচ্ছাকৃত হত্যা, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার বা আটক সহ মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা।
কেবল জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত 986 জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন সাইবার আইনে দায়ের হওয়া 1000-এর বেশি মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের মুক্তির ঘোষণা দেয় বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বিদেশি বিনিয়োগ আকৃষ্টে সংঘাত সহিংসতা পরিহার করে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। একই চাওয়া বিদেশি উদ্যোক্তাদেরও। আর রাজনীতিবিদরা বলেন, ঋণ করে টাকা ছাপিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা কঠিন। বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়তে নির্বাচিত সরকার থাকা জরুরি। রাজধানীতে আয়োজিত ফরেন ইনভেস্টর্স সামিটে উঠে আসে এসব বক্তব্য। রেজা খানের রিপোর্ট। ঢাকায় শুরু হয়েছে 2 দিনের বিনিয়োগ সম্মেলন। উদ্দেশ্য পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। বিদেশি ছাড়াও এতে অংশ নিয়েছেন দেশি বিনিয়োগকারী, নীতি নির্ধারক এবং বাজার বিশেষজ্ঞরা। বাংলাদেশে জনমিতিক লভ্যাংশের পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, ফলে এখানে বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। If you look at exports since 1984 till last fiscal year, Bangladesh maintained an average double-digit growth rate in exports, 11%. অর্থনীতির জন্য এখন বড় সুখবর মূল্যস্ফীতি কমে আসা। রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল রয়েছে ডলারের দামও। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ সরকারের শীর্ষ ব্যক্তিরা বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্টে এই বিষয়গুলোকে সামনে আনতে হবে। High inflation, post-violent change in the government is common story, common picture everywhere, and Bangladesh stands alone, not having to experience a decline in output and high inflation, instead inflation decline. So this shows the remarkable resilience of this country. যদিও বিনিয়োগকারীরা চাইছেন স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। At the same time, it could be a tremendously disruptive negative force because one sign of instability will go. নির্বাচনের খবরে দেশি বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেন, নির্বাচিত সরকারের পক্ষেই বিনিয়োগমুখী অর্থনীতি গড়ে তোলা সম্ভব। আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামীতে। ইনভেস্টমেন্ট, ক্লাইমেট ইমপ্রুভমেন্ট, all of the things that is required, and in particular, of course, getting the capital market flow in favor of the people, not for the oligarchs. পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তোলা জরুরি বলেও মনে করেন রাজনীতিবিদরা। ক্যাপিটাল মার্কেট ব্যতীত আসলে লং টার্ম ফাইন্যান্সিং সম্ভব না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার মারা গেছেন। বুধবার দুপুর 2:45 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনি মারা যান। প্রিয় মানুষকে হারিয়ে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে শোকের ছায়া। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ভিড় জমান সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন। তারা বলছেন তার অভাব পূরণ হবে না। গেল 3 মাস ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত 8 আগস্ট তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ ও দাবানলে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এছাড়া ইটালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে জ্বলছে দাবানল। বুধবার স্পেনের আবহাওয়া বিভাগ এমেট জানায়, সেভিয়া, কর্ডোভার এবং দক্ষিণ পর্তুগালেও তাপমাত্রা পৌঁছাতে পারে 44 ডিগ্রি সেলসিয়াসে। স্পেনের মাদ্রিদের কাছে ক্রেস কন্তোসে প্রবল বাতাসে ছড়িয়ে পড়া আগুনের শিখা জনবসতির কাছে চলে এসেছে। এতে কয়েকশো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে 30টির বেশি স্থানে দাবানল সক্রিয় আছে। দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার তারিফা শহরের পর্যটন এলাকায় হোটেল ও বাসাবাড়ি থেকে 2000 মানুষকে সরিয়ে নেওয়া হয়। দেশজুড়ে প্রায় 1000 সেনা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পাশের দেশ পর্তুগালেও 3টি বড় দাবানলের মধ্যে মঙ্গলবার একটার আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে 1300-র বেশি দমকল কর্মী ও 14টি বিমান আগুন নেভানোর কাজে অংশ নেয়। এদিকে ইতালিতে সোমবার এক শিশুর মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। সপ্তাহের শেষ দিকে দেশটিতে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে। রোম, মিলান ও ফ্লোরেন্স সহ অন্তত 10টি শহরে রেড হিট অ্যালার্ট জারি করা হয়। অন্যদিকে ফ্রান্সের প্রায় 3/4 এলাকায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্যারিস অঞ্চলে তাপমাত্রা 36 ডিগ্রি এবং রোন উপত্যকায় 40 ডিগ্রি ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। গ্রিস জুড়ে প্রবল বাতাসের কারণে 150টিরও বেশি দাবানল জ্বলছে। প্রায় 5000 দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পর্যটন দ্বীপ জ্যাকিনথস ও পশ্চিম আচাইয়ায় বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। যুক্তরাজ্যের 4র্থ দফা তাপদাহে তাপমাত্রা 33 ডিগ্রিতে পৌঁছেছে। ইংল্যান্ড জুড়ে অ্যাম্বার ও ইয়েলো হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি বর্বরতায় গাজায় নতুন করে 73 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া অনাহার অপুষ্টিতে আরও 5 জনের মৃত্যু হয়। প্রায় 2 বছর ধরে চলা তাণ্ডবে 61,600 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ইসরায়েলের হাইফা বন্দর, নেগেভ সহ 4টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে জানায় হুতি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণহত্যার বিচারে ব্যাঘাত ঘটালে কঠোর শাস্তি, হুঁশিয়ারি ট্রাইব্যুনালের। লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট। দেশে স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে সরকার, মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা। জনগণের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি। নির্বাচন বানচালের হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি মনে করছে বিএনপি। মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি। এবং সরকারের আশ্বাসে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের আন্দোলন স্থগিত। বাস্তবায়নে 1 মাস সময় বেঁধে দিলেন শিক্ষকরা। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।